হ্যালো স্টুডেন্ট, স্টাডি ফ্যাক্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 10-এর ভূগোলের আঞ্চলিক পোর্শনের ভারতীয় কৃষিকাজ নিয়ে আলোচনা করব। আজকে আমরা ভারতীয় কৃষিকাজের মধ্যে যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে কৃষিকাজ কাকে বলে, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য কী কী আছে, ভারতীয় কৃষিতে যে সমস্ত ফসল পাওয়া যায় সেগুলো কী কী ভাগে ভাগ করা যায়, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব আজকে। তাহলে আজকে আমরা দেখব যে ভারতীয় কৃষি কি এবং সেই ভারতীয় কৃষির বৈশিষ্ট্য কি। এছাড়াও আমরা আরও ভারতীয় কৃষির যে সমস্ত ফসলগুলো আছে সেই ফসলগুলোকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি, কত রকমভাবে ভাগ করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জেনে নেব। আমরা জানি যে ভারত হচ্ছে একটা কৃষি প্রধান দেশ। ভারতবর্ষের বেশিরভাগ যে সমস্ত মানুষ আছে তারাই কিন্তু কৃষির সাথে যুক্ত, কৃষিকাজ করে থাকে এবং সবসময় যে প্রত্যক্ষভাবে যুক্ত তা নয়, বেশিরভাগ মানুষ পরোক্ষভাবেও কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত। তো ভারতবর্ষের যে অর্থনীতি সেটা মূলত কৃষি নির্ভর অর্থনীতি, যে কারণে ভারতবর্ষের যে অর্থনীতিতে যে আয় হয় সেটা বেশিরভাগটাই আসে কৃষি থেকে। ভারতীয় জাতীয় আয়ের প্রায় 15% আসে কৃষি থেকে। আবার ভারতে বেশ কিছু শিল্প আছে যেগুলো কৃষি ভিত্তিক শিল্প, মানে সেই সমস্ত শিল্পের কাঁচামাল আমরা কৃষি থেকেই পেয়ে থাকি, যেমন পাট শিল্প, চিনি শিল্প, কার্পাস তুলো শিল্প, কার্পাস বস্ত্রবয়ন শিল্প, এগুলো হচ্ছে সব কৃষি ভিত্তিক শিল্প। এগুলোর কাঁচামাল আমরা কৃষি থেকেই পেয়ে থাকি। সুতরাং বলা যেতেই পারে যে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কিন্তু কৃষি। এবং এই যে আমরা কৃষি ব্যবস্থাটার মধ্যে আছে, এই কৃষি ব্যবস্থাটা কিন্তু আজকের নয়, শত শত বছর ধরে কিন্তু এই কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে এবং ভারতীয় কৃষির মধ্যে কিন্তু একটা ঐতিহ্য বর্তমান। তো সেটাতে যাওয়ার আগে প্রথমেই আমরা দেখে নেব কৃষিকাজ কি। কৃষিকাজ কি সেটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই ভাবি যে জমি থেকে যে ফসল উৎপাদন হয় সেটাকে আমরা কৃষিকাজ বলে থাকি। কিন্তু শুধুমাত্র ফসল উৎপাদন নয়, ফসল উৎপাদনের সাথে সাথে অন্যান্য কয়েকটি অর্থনৈতিক কাজও কিন্তু কৃষিকাজের মধ্যে অন্তর্গত। অন্যান্য কয়েকটি অর্থনৈতিক কাজ মানে কি না, পশুপালন, মাছ চাষ, ডেয়ারি এবং পোলট্রি, এগুলো, রেশম, পশম উৎপাদন, বনসৃজন, এই সমস্ত কিছুই কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। তাহলে যদি আমরা কৃষির সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা কি বলতে পারি? নিজের প্রয়োজনে যখন মানুষ উদ্ভিদ এবং প্রাণীজ দ্রব্য উৎপাদন করে থাকে, উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক প্রজনন ঘটিয়ে, তখন আমরা সেটাকে বলতে পারি কৃষিকাজ। এবার আমরা বিভিন্ন ধরনের কৃষিকাজ পেয়ে থাকি, কিন্তু বিভিন্ন ধরনের কৃষিকাজ বলতে আমি বলতে চাইছি যে সমস্ত কৃষিকাজ নিয়ে আমরা আলোচনা করছি তার মধ্যে কিছু কৃষিকাজ আছে যেগুলো শুধুমাত্র বাজারে বিক্রির উদ্দেশ্যে করা হয়ে থাকে, আবার কিছু কৃষিকাজ আছে যেগুলো কৃষকরা নিজেদের প্রয়োজনে উৎপাদন করে থাকে। তো এই ভিত্তিতে আমরা কৃষিকাজকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। কিছু হচ্ছে বাণিজ্যিক কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, মিশ্র কৃষি, এরকম বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা যায় কৃষিকাজকে। বাণিজ্যিক কৃষি মানে হচ্ছে সেইখানে যে কৃষিজ ফসলগুলো উৎপাদন হচ্ছে সেগুলো সম্পূর্ণ বাণিজ্যের জন্যই উৎপাদন হচ্ছে। জীবিকা সত্তাভিত্তিক কৃষি মানে হচ্ছে সেখানে যে কৃষিজ ফসলগুলো উৎপাদন হচ্ছে সেগুলো কৃষক নিজের এবং পরিবারের প্রয়োজন মেটানোর জন্য উৎপাদন করছে। আর মিশ্র কৃষি মানে হচ্ছে যেখানে তোমার শুধুমাত্র ফসল উৎপাদন হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে মাছ চাষ, পশুপালন, ডেয়ারি শিল্প, ডেয়ারি ফার্ম, এগুলোও পাশাপাশি হচ্ছে, সেটাকে আমরা বলছি মিশ্র কৃষি। আমার এটা বলার কারণ হচ্ছে যে আমি যখন ভারতীয় কৃষির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাব তখন আমার এই তথ্যগুলো কাজে লাগবে। তো কৃষিকাজ কি জিনিস বুঝতে পারা গেল। কৃষিকাজ হচ্ছে যে তোমার মানুষ যখন নিজের প্রয়োজনে উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক প্রজনন ঘটিয়ে উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তখন সেটাকে আমরা বলছি কৃষিকাজ। এই সংজ্ঞাটা দিয়েছেন E.W. জিমারম্যানের মতে, তার মতে এটাই হচ্ছে কৃষিকাজ। তাহলে এটা যদি কৃষিকাজ হয় তাহলে এবার আমরা দেখব যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য কী। আমরা যেহেতু ভারতবর্ষে বসবাস করছি সেই জন্য আমরা দেখে নেব যে ভারতীয় কৃষির কী কী বৈশিষ্ট্য আছে।
ভারতীয় কৃষির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা জীবিকা সত্তাভিত্তিক কৃষি। মানে এখানে যে সমস্ত ফসল চাষ হয়, সেই সমস্ত ফসল কিন্তু কৃষক তার পরিবারের জন্য উৎপাদন করে থাকে, বা আরো বৃহৎভাবে বলতে গেলে দেশের মানুষের জন্য উৎপাদন করে থাকে। বাণিজ্য করার জন্য কিন্তু সেই ফসলের উৎপাদন হয় না, তাই ফসলটার খুব সামান্যই উদ্বৃত্ত থাকে যেটা বাজারে বিক্রির জন্য আসে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কৃষির ওপর জনসংখ্যার চাপ। আমরা জানি যে ভারতবর্ষ একটা বিশাল দেশ, সেই ভারতবর্ষের জনসংখ্যা অনেক বেশি, এবং এই জনসংখ্যার বেশির একটা বিরাট অংশ কিন্তু কৃষির ওপর নির্ভর করে আছে। তো কৃষিকাজের ওপর নির্ভর করে আছে, তাদের জীবিকার জন্য তারা কৃষির ওপর নির্ভর করে, যে কারণে কৃষির ওপর কিন্তু জনসংখ্যার চাপ অনেক বেশি। কৃষি ছাড়া অন্যান্য অর্থনীতি সেভাবে কিন্তু ভারতবর্ষ ততটা উন্নত নয়, যে কারণে কৃষির ওপর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষির ওপর কিন্তু চাপ ক্রমশ বেড়েই চলেছে, যার ফলে সৃষ্টি হচ্ছে বেকারত্ব। এটা দু নম্বর বৈশিষ্ট্য গেল ভারতীয় কৃষির। ভারতীয় কৃষির 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কৃষিতে পশু শক্তির প্রাধান্য। আমরা যদি ভারতীয় কৃষি ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখব ভারতীয় কৃষিতে গরুর ব্যবহার, মোষের ব্যবহার করা হয়ে থাকে। শুধুমাত্র লাঙল টানার জন্য নয়, ফসল কাটার পর সেগুলোকে বয়ে আনার জন্য এবং আরও বিভিন্ন কাজে পশুর ব্যবহার হয়ে থাকে। সুতরাং ভারতীয় কৃষির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে পশুর শক্তির প্রাধান্য। লাঙল দেওয়া, জলসেচ, ফসল ঝাড়াই, পরিবহন, এই সমস্ত কাজে কিন্তু গরু, মোষ প্রভৃতি ব্যবহার করা হয়ে থাকে। যন্ত্রের ব্যবহার কিন্তু ভারতীয় কৃষিতে খুবই কম পরিমাণে হয়। এটা গেল ভারতীয় কৃষির 3 নম্বর বৈশিষ্ট্য। এবার আসছি ভারতীয় কৃষির 4 নম্বর বৈশিষ্ট্য। ভারতীয় কৃষির 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমী বৃষ্টির ওপর নির্ভরশীলতা। আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে মৌসুমী বায়ুর দেশ, ভারতবর্ষকে বলা হয়, কারণ ভারতবর্ষে মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের ওপর নির্ভর করেই ভারতবর্ষে কিন্তু ঋতু পরিবর্তন ঘটে, এবং এর ওপর বিভিন্ন যে অর্থনৈতিক এবং আর্থসামাজিক যে সমস্ত ক্রিয়াকলাপ আছে সেগুলো কিন্তু মৌসুমী বৃষ্টিপাতের ওপর নির্ভর করে। তো ভারতবর্ষের এই মৌসুমী বায়ুর ওপর নির্ভরশীলতা এটা কৃষির ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। ভারতীয় কৃষি মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। যে বছর মৌসুমী বায়ু ভালোভাবে আসে, বেশি বৃষ্টিপাত ঘটায়, সে বছর ভালো ফসল হয়। যে বছর কম বৃষ্টিপাত হয় সেই বছর উৎপাদন ততটা ভালো হয় না। আবার কোনো কোনো বছর অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য বন্যা দেখা দেয়, যার ফলেও কিন্তু ফসলের ক্ষতি হয়। তো মৌসুমী বায়ুর এই খামখেয়ালিপনা কিন্তু কৃষিকাজ ব্যাহত হয় বহুলাংশে। আচ্ছা, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জলসেচের ব্যবহার। যেহেতু মৌসুমী বায়ু এইরকম খামখেয়ালি, কখনো আগে আসে, কখনো পরে আসে, কখনো আগে এসে বৃষ্টিপাত ঘটায়, বন্যা সৃষ্টি করে, কখনো আবার আর আগে আসে কিন্তু বৃষ্টিপাত তেমন হয় না, যার ফলে খরার সৃষ্টি হয়। এই যে খামখেয়ালিপনা, এই খামখেয়ালিপনার থেকে বাঁচার জন্য বর্তমানে কিন্তু বহু জায়গায় জলসেচের ব্যবস্থা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ভারতবর্ষের মোট কৃষি জমির মাত্র 1/3 ভাগই সেচের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে 2/3 ভাগ জমিতে বছরে মাত্র একবারই ফসল চাষ করা সম্ভব হয়। যে বছর বৃষ্টি কম হয়, সেচের অভাবে ফসল উৎপাদন সেরমভাবে হয় না, উৎপাদন ব্যাহত হয়। এটা গেল 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুদ্রাকৃতি জমি জোত। মানে এখানে যে জমি জোতগুলো আছে সেগুলো কিন্তু আকারে অনেক বড় হয় না। কেন হয় না অনেক বড়? না, বংশ পরম্পরায় জমি ভাগ হয়ে ছোট হতে থাকে। আমাদের এখানে যেটা হয় যে বংশ পরম্পরায় জমি ভাগ হয়ে ছোট হতে এত ছোট হয়েছে যে তাতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায় না। আধুনিক যন্ত্রপাতি কেন ব্যবহার করা যায় না? তুমি এক্ষুনি প্রশ্ন জাগবে যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায় না কেন? তার কারণ হচ্ছে একটা আধুনিক যন্ত্র ব্যবহার করে সেটার যে সুফল, সেই সুফলটা ভোগ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে হয়। এবার জমির আকার যদি খুব ছোট হয় তাহলে পরে একটা বড় ট্রাক্টর বা একটা বড় পাম্প কিনে সেইটুকু জমিতে চাষ করার জন্য যে পরিমাণ ইনভেস্ট করতে হবে, যে পরিমাণ অর্থ সেখানে নিয়োগ করতে হবে, সেটা থেকে চাষি খুব একটা বেশি লাভ করতে পারবে না। যে কারণে এই ধরনের ছোট ছোট জমিতে কিন্তু
অত্যাধুনিক যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতিগুলো ব্যবহার করা যায় না। আর জমি ভাগ হওয়ার জন্য জমির অপচয়ও হয়। জমি যত ভাগ হবে মাঝখানে আলপথের জন্য তত বেশি জমি ছাড়তে হবে, এর ফলে জমির অপচয়ও হয়। এটা একটা বৈশিষ্ট্য ভারতীয় কৃষির। আচ্ছা, 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। এটা ভারতীয় কৃষির একটা বিশাল বড় বৈশিষ্ট্য, যে ভারতীয় কৃষিতে যে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করা হয় সেটা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয়। মানে কোন জমিতে বা কোন ফসলের ক্ষেত্রে কতখানি রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন, কোন রাসায়নিক সার ব্যবহার করা প্রয়োজন, কোন কীটনাশক ব্যবহার করা প্রয়োজন, কতটা ব্যবহার করা প্রয়োজন, এই বিষয়ে কৃষকদের সম্যক জ্ঞান নেই, যার ফলে তারা অতিরিক্তভাবে অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার করে থাকে। এর ফলে কৃষির উৎপাদন যেমন অনেক ক্ষেত্রে ব্যাহত হয়, জমির উর্বরতা কমে যায়, সেই রকমই পরিবেশেও বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, পরিবেশ দূষণেরও সৃষ্টি হয়। এই কারণে জৈব সার এবং জৈব কীটনাশকের ব্যবহার বাড়ছে ধীরে ধীরে। আচ্ছা, এটা গেল হচ্ছে 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর হচ্ছে খাদ্যশস্যের প্রাধান্য। মানে আমাদের দেশে যে সমস্ত চাষবাসগুলো হয় সেই সমস্ত চাষবাসের যদি তুমি লিস্টটা দেখো তাহলে পরে দেখবে যে খাদ্যশস্যই বেশি উৎপাদন হয়। ধান, গম, বিভিন্ন ধরনের ডাল, এই ধরনের শস্যগুলো বেশি উৎপাদন হয়ে থাকে। এবং মানে ভারতবর্ষের প্রায় 2/3 ভাগ জমিই হচ্ছে খাদ্যশস্য উৎপাদন হয়ে থাকে, যেখানে ধান, গম, মিলেট এই সমস্ত কিছু উৎপাদন হয়। কারণ ভারতবর্ষের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সেই কারণে কিন্তু ভারতবর্ষের সেই জনসংখ্যার কথা মাথায় রেখে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জমিতে খাদ্যশস্যই বেশি পরিমাণে উৎপাদন করা হয়ে থাকে। আচ্ছা, এটা গেল 8 নম্বর বৈশিষ্ট্য। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পশু খাদ্যের অভাব। ভারতবর্ষে যে সমস্ত দ্রব্যগুলো চাষ করা হয়ে থাকে, যে সমস্ত ফসলগুলো চাষ করা হয়ে থাকে, সেই ফসলগুলোর মধ্যে কিন্তু কোনোটাই তোমার পশুখাদ্য নয়, কোনোটাই পশুখাদ্য নয়। হ্যাঁ, ভারতবর্ষে কিন্তু গৃহপালিত পশুর সংখ্যা অনেক, মানুষ কিন্তু পশুপালনও করে, কিন্তু পশু খাদ্য চাষ করার জন্য আলাদা করে জমি, এটা কিন্তু ভারতবর্ষে সেরকমভাবে দেখা যায় না। মানে পশু পালনের জন্য যে চারণভূমি তৈরি করা, ঘাস জমি তৈরি করা বা পশু খাদ্য চাষ করা, এই জিনিসগুলো ভারতবর্ষের কৃষিতে বিশেষভাবে লক্ষ্য করা যায় না। এবং এই পশু খাদ্যের অভাবেই কিন্তু দুধ, মাংস এই সমস্ত কিছুর উৎপাদন অনেকটা ব্যাহত হয়, কম হয় ভারতবর্ষে। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বহু শস্যের উৎপাদন। ভারতবর্ষ যেহেতু একটা বিশাল বড় দেশ, এর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের জলবায়ু, বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি, বিভিন্ন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়। এবং এই বিভিন্ন ধরনের জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি হবার ফলে ভারতবর্ষের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। তো মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যত ধরনের ফসল চাষ হয়, ভারতবর্ষে যত ধরনের ফসল চাষ হয়, এত ধরনের ফসল কিন্তু পৃথিবীর অন্য আর কোনো দেশে চাষ হতে দেখতে পাওয়া যায় না। তো এইগুলো হচ্ছে ভারতবর্ষের ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। তাহলে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য কি হলো না? এটা জীবিকা সত্তাভিত্তিক কৃষি, কৃষির ওপর জনসংখ্যার চাপ অনেক বেশি, এখানে কৃষিতে পশু শক্তির প্রাধান্য লক্ষ্য করা যায়, মৌসুমি বায়ু উপর নির্ভরশীল এই কৃষি, জলসেচের পরিমাণ এখানে ততটা ভালো ব্যবহার ততটা নয়, পরিমাণ খুব কম, জমি জোতের আকৃতি হচ্ছে ছোট, কীটনাশক এবং রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার, খাদ্যশস্যের প্রাধান্য, পশুখাদ্যের অভাব এবং বহু শস্যের উৎপাদন। এটা হলো ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। এবার আমরা দেখব যে এই যে ভারতীয় কৃষির আমরা দেখলাম, সেই ভারতীয় কৃষিতে যে ফসলগুলো উৎপাদন হয় সেই শ্রেণীবিভাগগুলো দেখব। এবার এই ফসলের শ্রেণীবিভাগকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ব্যবহার অনুযায়ী শ্রেণীবিভাগ, একটা হচ্ছে ঋতু অনুযায়ী শ্রেণীবিভাগ। ব্যবহার অনুযায়ী মানে হচ্ছে কোন ফসলটা কি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেই অনুযায়ী শ্রেণীবিভাগ। আর ঋতু অনুযায়ী শ্রেণীবিভাগ মানে হচ্ছে ফসলটা কোন ঋতুতে উৎপাদন হচ্ছে সেই অনুযায়ী শ্রেণীবিভাগ।
তো প্রথমে আমরা ব্যবহার অনুযায়ী শ্রেণীবিভাগ দেখি। ব্যবহার অনুযায়ী ভারতের কৃষিজ ফসলকে আমরা 4টি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম খাদ্য ফসল, দ্বিতীয় তন্তু ফসল, তৃতীয় বাগিচা ফসল এবং চতুর্থ হচ্ছে অন্যান্য ফসল বা হর্টিকালচার।